সুপ্রিম কোর্টের অর্ডারে ভাইপো গেল বিদেশে চোখ দেখাতে, কিন্তু তার পিছু কি ছাড়ছে সবাই? না। ইতিমধ্যেই প্রায় 16-17টা মামলায় তিনি জড়িত এবং বিভিন্ন তদন্ত চলছে। তাকে বিভিন্ন ধরনের নিয়ম, বিভিন্ন ধরনের তথ্য দিয়ে তবেই যেতে হয়েছে বিদেশে চিকিৎসার জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে তদন্ত প্রক্রিয়া তো থেমে নেই, এবং সেই তদন্ত চলতে চলতে দেখা যাচ্ছে তার যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে এবং তার যে ক্রেডিট কার্ড, সেই ক্রেডিট কার্ডও ফ্রিজ করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওরফে ভাইপো, তিনি কি তাহলে ভারেমা ভবানী অবস্থা? আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছেন ডক্টর রজত শুভ্রবাবু। রজতরা, আপনাকে নমস্কার। নমস্কার। বন্দে মাতরম। বিষয়টা হচ্ছে যে এই যে আমি শুরুই করলাম যে ভাইপো বিদেশে গেছে ঠিকই, কিন্তু তদন্ত তো চলছে, ফ্রিজ করা হয়েছে, তদন্ত প্রক্রিয়া চলছে এবং যে আপডেট সামনে আসছে যে তার অ্যাকাউন্ট এবং ক্রেডিট কার্ড ফ্রিজ, কি বলবেন? ভাইপো কি সত্যি গেল নাকি যাবে যাবে করছে? মানে আগমনী সময় হয় না, মা আসবেন, যাওয়ার সময় মা যাবেন, ওটা কোন স্টেজে আছে আমি জানি না। আমি ওরকম ধরনের চিপ পার্সোনালিটিকে ফলো করতে চাই না। তবে মানে প্লেনে উঠেছে না ওঠেনি, তিনি ব্যক্তিগত ফ্লাইটে গেছেন। ব্যক্তিগত ফ্লাইট? হ্যাঁ, মানে চার্টার ফ্লাইটে নি, তার ব্যক্তিগত বিমানে। আমেরিকা? ব্যক্তিগত ফ্লাইট আমেরিকা? আই ডোন্ট থিংক সো। দিল্লি থেকে কমন ফ্লাইটে উঠবে ডেফিনেটলি। না, মানে উনি যেটা রুট ম্যাপ শোনা হয়েছিল যে উনি এখান থেকে দিল্লি থেকে দুবাই, তারপরে তিনি যাবেন, মানে এটা ওনার রুট ম্যাপ ছিল। দেখো, আমি তো বিগত 30 বছর ধরে বছরে একাধিকবার বিভিন্ন দেশে এবং বিভিন্ন কন্টিনেন্ট, যাকে বলে মহাদেশ, উপমহাদেশ, সবগুলো ট্রাভেল করেছি। চার্টার প্লেনে ওইটা যাওয়ার, আবার তার কার্ড ফিক্স হয়ে গেছে। তাহলে শোনো, কটা কার্ড? এমনি আমার দুটো কার্ড, আমার দুটো ক্রেডিট কার্ড, আমার একটা ব্যাংকেরই দুটো। আমি ওখানে ছিলাম, আমার একটা আমেরিকান এক্সপ্রেস কার্ড ছিল, কেন এগুলো বলছি, পার্সোনাল ইনফরমেশন। আর একটা বার্কলের কার্ড ছিল নর্মাল ইউজ করার জন্য, ডেবিট কার্ড, আর একটা বার্কলের ক্রেডিট কার্ড ছিল। তা সর্বসকলে 3টে কার্ড ছিল। এটা আমার অনেক মানে বড়লোক বন্ধু আছে, ডাবল ইঞ্জিন বন্ধু আছে, যারা হয় না সাংস্কৃতিক কাজ করছে, তাদের অনেক টাকা, তাদের নিজেদের মধ্যে 4-5টা কার্ড থাকে। অনেকের আবার শখ থাকে ক্রেডিট কার্ড রাখার, এখান থেকে কি অ্যাডভান্টেজ, ওখান থেকে কি অ্যাডভান্টেজ। এগুলো তো শখের না, এগুলো হচ্ছে ভারী রকম সরানোর জন্য, ভারী টাকার বান্ডিল সরানোর জন্য। একটা ক্রেডিট কার্ড বা একটা ডেবিট কার্ড আমি বিশ্বাস করি না। 2-1টা ফ্রিজ হয়েছে, সেগুলো আমাদের মহা ইন্টেলিজেন্ট কোর্ট, মহা ইন্টেলিজেন্ট ইনভেস্টিগেশন সিস্টেম, হ্যাঁ, আমাদের সব মেগা ইন্টেলিজেন্ট লোকেরা ওই কটা পেয়েছে, বাকি ওর পিছনে অনেক গলিয়ে দিয়েছে। কারণ আসল ইন্টেলিজেন্স এদেরই। আমি বলবো চুরিবিদ্যা, মহাবিদ্যা না যদি ধরা পড়লেই মরা। হ্যাঁ, তো ওর সমস্যাটা হচ্ছে ভারতবর্ষের ধরাটা পড়াটা হচ্ছে একটা বড় প্রশ্নের মুখে। মানে কজন ধরা পড়ে বা ধরা পড়লেও কজনের শাস্তি অবধি যায়, এটা একটা বড় কিন্তু স্যার এই প্রশ্নটা কি জানো তো, আমি রাষ্ট্রবাদী লোক, তো আমি জানি না তোমার ফ্রেমে দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, ওইখানে তাম্রপত্রটা দেখা যাচ্ছে? তাম্রপত্র হচ্ছে আমার দাদু কানাইলাল চট্টোপাধ্যায় বিপ্লবী ছিলেন, ওনার পাওয়াটা তাম্রপত্র। ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ওনাকে দেওয়া হয়েছিল সাহসী বিপ্লবী হিসেবে, এবং দাদুর প্রাণ যেতে পারতো, ফাঁসি হতে পারতো, আন্দামান যেতে পারতেন, জেল ভেঙে পালিয়েছিলেন একাধিকবার। ডাইরেক্ট আইনে তা কাজ করেনি, কিন্তু প্যারা আইনে নেতাজি, রাসবিহারী বোস, তারপরে বাঘা যতীন, এইসব ধরনের মাস্টার দা, সূর্য সেন, এইসব ধরনের অ্যাসোসিয়েটস দাদুর ছিল। কাজে দাদু তখনকার দিনে আমার দিদা অপেক্ষা করতেন, যে কোনো সময় শোনা যাবে একটা খবর আসবে এবং বডিটা আসবে চাদরে ঢাকা। তো দাদু সম্ভব বেঁচেছিলেন। অন্ধকারে তার বাড়ি ছেড়ে, যশোরের শেষ বাড়িটা দিদা দাদুর, সেই বাড়িটা ছেড়ে লাইট জেলে, যেন লোক রয়েছে, 2-1টা এদিক লোক ঢুকিয়ে দিয়ে, অনেক কাজের লোক ছিল, তারা বলেছে তোরা সহায়তা করবি। মাকে কোলে নিয়ে, মাসি তখন ছোট, মানে এক্সাক্ট বয়সটা মনে নেই, মানে একটা মেয়ে বুকে, একটা মেয়ে একটু হাঁটতে পারে, টডলার নিয়ে, এই নিয়ে দাদু দিদা পালিয়েছিলেন বাড়ি। এবং বর্তমানে আসেন কলকাতায় বাবুবাজারের কাছে দাদু থাকতেন। এই ইতিহাসটা আমরা জানি, তো এগুলো সত্য ঘটনা। দাদু তো আর মানে একটা ফ্যান্টাসি ফিল্ম বানাবে না, ওগুলো কোনো সুপারম্যান ফিল্ম নয়। তো ওই ঘরানা থেকে আসার জন্য আমি পুরোপুরি রাষ্ট্রবাদী, এবং
বিশ্বাস করবে না, আজকে দেশের একটা রাস্তা খুঁড়ে দিলে না আমার মনটা খারাপ লাগে। আমার অত লোক হয়তো বিরল, আমার লোকে বলে ভাই সারা দেশটাই তো খুঁড়ে রয়েছে, তোর কি দরকার। আমার বন্ধুরা অনেক সময় কথা বলে, ঠিক আজকে গঙ্গার ধারে গিয়ে বসেছিলাম একটুখানি, আমার নিজস্ব কারণে জাস্ট আমি মাঝে মাঝে মেডিটেট করতে যাই। মানে মেডিটেট মানে সাধুদের মতো না, আমার তো জটা হওয়ার কোনো চান্স নেই। এই মাথা নিয়ে মেডিটেশনে বসতে গেছিলাম, যে একটা এমন দৃশ্য চোখে পড়লো, আমরা না মানে খুব ভারাক্রান্ত হয়ে উঠে আসলাম। কেন বলছি এতগুলো কথা তোমাদের দর্শকদের, যে আমি খুব দেশপ্রেমিক লোক, একদম ফ্র্যাঙ্কলি ওভারটলি দেশপ্রেমিক লোক, যার জন্য দেখবে আমার কোনো 1 টাকা ট্রানজাকশন গভর্নমেন্টের সঙ্গে আমার কিছু নেই, আমার কোনো চেয়ার নেই, আমার কোনো মোড়া 17 ইঞ্চি কিছুই আমার নেই। আমি এইটাই মেনে নিয়েছি, আমি অ্যাক্টিভিস্ট বা আমি সমাজের বিবেক, যদি কিছু শিক্ষা আমার থেকে লোকে নেয়। আমি না এই যে ইন্টেলিজেন্স লেভেলটা, জুরিসডিকশন লেভেলটা, জুডিশিয়ারি সিস্টেমটা আমি না আজ অব্দি বুঝতে পারিনি। এবং এই প্রশ্নগুলো তোমরা যখন করো, এটা হলো না ওটা হলো না, আমার কিরকম মনে হয় জানো, ধরো তুমি আমার মাকে নিয়ে প্রশ্ন করছো, মাসিমার শাড়িটা ছেঁড়া কেন, আজকে মাসিমার চুলটা একটু উস্কো পুস্কো কেন। এবার তুমি মাকে নিয়ে বললে চাচা মার হাতে, আপনার মায়ের হাতে তো সেরকম হীরের চুড়ি সোনার চুড়ি কিছু নেই, কানে একটা ছোট দুল কেন, তাও অনেক সময় নেই, তা ওনার শাড়িটা একটু হলুদ লেগেছে কেন। এগুলো ডিফেক্ট করা খুব মুশকিল। হ্যাঁ, আমার সাধারণ মা তো আর হেমা মালিনী নন, আর আমার মা সুচিত্রা সেনও নন, সাধারণ একটা মধ্যবিত্ত মহিলা গৃহবধূ। এইবার তুমি ধরো সমালোচনা করছো, এবার মানে যে কি করে মার এরকম শাড়ি পরে মা থাকে, এটা ডিপেন্ড করা খুব মুশকিল, তাই না? আর মা তো মানে একটা ফেক মেকআপ দিয়ে সারা সকাল থাকছে না। দেশের তো কোনো ফেক মেকআপ নেই, দেশটা এইভাবেই এক্সপোর্ট। বিশেষ করে যখন দেশের এটা দোষ, যেমন হলুদ রাখাটা শাড়িতে দোষ নয়, আমি ডিফেন্ড করতে পারবো। কোনো মাসি আমাদের জন্য একটা মাছের জন্য রান্না করছিল, মাছের হলুদটা গায়ে লেগেছে, এইটা কিভাবে ডিপেন্ড করবো যে আমার মা ভারত মাতার সর্বত্র গায়ে রাগ, জুডিশিয়ারি সিস্টেম নেই, পুলিশ সিস্টেম নেই, আজ অব্দি কটা লোক ধরা পড়ে শাস্তি পেয়েছে বলতো? একদম কিছু লোক জেলে রয়েছে, কটা লোক ধরা পড়ে শাস্তি পেয়েছে, আমার শেষ অব্দি তো কিছু দেখিনি, কিছুই দেখিনি। কাজে এই প্রশ্নের উত্তরটা দর্শকরাই দিক, আপনারা ভাবুন, আপনারা পড়াশোনা করুন, রাষ্ট্রবাদী হবেন কি হবেন না সেটা আপনাদের ব্যাপার। সবাই আমরা যে যার নিজেরটা খুব শর্ট সাইটেডনেস, টালেন ভিশন, আমরা কিছু দেখতেই পাচ্ছি না, এইটুকু আমার কি হলো, আমার কি এটা নয়। বৃহত্তর আপনার ছেলেমেয়ের জন্য আপনারা কি রেখে যাচ্ছেন সেটা ভাবুন। আমি তো মশাই কেটে পড়বো, আমি সবাইকে বলছি, আমি অন্য পাসপোর্ট হোল্ডার, আমার হোল ওয়ার্ল্ড আমার কাছে ওপেন, আমি তো কেটে পড়বো। আপনাদের কি হবে, তোমাদের কি হবে, এই ভাবনা চিন্তা নেই। আজকে 5-6 মাস ধরে হয়ে গেল আমি অ্যাক্টিভলি পলিটিক্সে লড়াই করছি, হয়তো 1-2 বছর সব মিলে। তারপর যখন ঝাঁপিয়েছি পুরো যে এই অত্যন্ত অসাধু চোর লম্পট গ্রুপটাকে হাঁটাবো বলে হাঁটিয়েছি, তারা আবার দেখি বিশ্বনাথ হচ্ছে গুটি গুটি এসে ধুতি পাঞ্জাবি পরে, হ্যাঁ, গলায় গামছা দিয়ে, হাতে ফুলের, ভালো বিজেপি না ভালো ছিল, আই হেট টু ইউজ এ ভালো খারাপ, এই যেগুলো কি বলে বিশেষণত অ্যাডজেক্টিভস, দে হ্যাভ লস্ট ইটস মিনিং, তাই না? ফেয়ার আনফেয়ার, অল দিস থিংস হ্যাভ লস্ট ইটস মিনিং, তাই না ভাই? যারা বেরিয়ে গেছে, তারা হুডার লাগানো গাড়িতে ঢুকছে, আমি ডাইরেক্ট বলছি, তারা হুডার লাগানো গাড়িতে যাবেন, তারা ভাবতেও পারবেন না রাস্তার কি দুরবস্থা, তাদের দুপাশে বন্দুকধারী থাকবেন, তাদের কোনো সিকিউরিটির ব্যাপার নেই। আমাদের মতো লোকের খুব রিস্ক, আমাদের না আছে এটা না আছে ওটা, না বলেও থাকতে পারি না, বলছি একদিন হয়তো গুলি খাবো, একদিন হয়তো বোমা খাবো। এই তো চন্দ্র তো চলে গেল, হ্যাঁ চলে গেল চন্দ্র, তাও বলবো চন্দ্র যাওয়াটা ও কিন্তু ফোরফ্রন্টে ছিল না, ও আমাদের মতো লোককে হেল্প করতো, কমিউনিকেশন করতো, এই করতো জিনিসটাই করতো। তো এরকম গেছে কত বিজেপি সাপোর্টার মারা গেছে, যারা একটু সাহস করে প্রোটেস্ট করেছে। গোপাল মুখার্জি বেঁচে গেছিলেন, ওইটা দেখে আমরা ভাবি আমিও গোপাল মুখার্জি অনুপ্রেরণা পাওয়ার চেষ্টা করি, কিন্তু আমার দাদু বেঁচে গেছিলেন, আমি সেই অনুপ্রেরণা নিয়ে লড়ে যাই। কিন্তু একটা দীর্ঘশ্বাস আসলে দেখতে পাচ্ছ, এগুলো আমার ফেক নয়, এগুলো আমার সত্যি। আমি বলছি যে আমি এখন রিক্যাপিচুলেট করছি হিস্ট্রিটা এবং নিজের সিচুয়েশন, নিজেকে তো দেখতে হবে। আমি যারা মানুষ, আমি তো একদম জটাজুটোধারী সংসারত্যাগী সন্ন্যাসী নই যে তুমি ভাই দুটো ভিক্ষে দিলে আমি সেই চাল ফুটিয়ে খাবো, না হলে আমি এক রাত্রি উপোস করবো, মাটিতে শুই সেরকম বলে। আমার তো সে স্ট্যাটাস। আমি যারা মানুষ, আমি অনেক কষ্ট করে পড়াশোনা করে অনেক কিছু ত্যাগ করে কিছু অর্জন করেছি, আমি সেটা কেন ভোগ করবো না? আমি একটা মানে এখানে একটা সাধারণ গাড়ি নিয়ে ভাঙা রাস্তায় সাইকেল রিক্সা বসে দিয়ে গেল, এখানে পার্কিং করে দিচ্ছে, ওখানে পার্কিং করে দিচ্ছে, এর নিচে জায়গা নেই, ওখানে টায়ারটা ভেঙে গেল। কিন্তু আসার পর অনেক কিন্তু এই বিষয়গুলো যেমন অবৈধ পার্কিং বা এগুলো অনেকটাই সংস্কার করার চেষ্টা করছে, অনেক নির্দেশও দিয়েছে ইতিমধ্যে। চেষ্টা করছেন, এটা আমি বলবো না। আমি হয়তো আমার সেই
প্রতিপত্তি, সেইটুকু খ্যাতি বা সেইটুকু নাম যশ আছে ভালোভাবে। আমি তো কোনো এমপি এমএলএ নয়, আমার কোনো চেয়ার হোল্ডার না, আই ডোন্ট হ্যাভ এনি ডেজিগনেশন ফ্রম দ্য পার্টি অর হোয়াটসএভার। কিন্তু থানায় ওসি কি গিয়ে বললে তারা হয়তো ওই করবে, কিন্তু কাহা তো আর যুদ্ধ করবো বলো না? একটা সাংঘাতিক জেহাদি একটা সরকারকে আমরা ফেলে দিয়েছি, সাংঘাতিক দেশ বিরোধী একটা ছোট্ট গ্রুপকে আমরা নষ্ট করেছি। কিন্তু পাশ দিয়ে বেরিয়ে গিয়ে আবার যে গেরুয়া ধরে তারা ঢুকে আসছে, এইটা না আমার আর এনার্জি নেই। আর যদি না আমার কেউ পরামর্শ নেন, যদি না আমাকে স্পেশাল কোনো একটা মানে পদে ডেকে বা আমার পরামর্শ নিতেও যদি তারা ডাকেন, যারা অনেক সময় কনসালটেন্ট বা অ্যাডভাইজার হিসাবেও কিন্তু রাখা যায়। Exactly, post is only something which you call, right? You can call me a chairman, you can call me a revision person, you can call me a helper, call me anything, any damn thing. যদি আমাকে একটা অ্যাডভাইজারের রোল নিয়ে জিজ্ঞাসা করে, তাহলে আমি হয়তো কিছু দিতে পারি। এমনি দেখাচ্ছি, তোমরা স্ন্যাপশট দেখবে, দ্যাট ইজ দ্য টিপ অফ দ্য আইসবার্গ। অনেক কাজ করা বাকি, করছেন না, কথা বলবো, বহু জায়গায় কাজ হচ্ছে, কিন্তু আমাদের দেশটা এত বড় না, এখানে তো 10-12 কোটি লোক থাকেন। তারপরে আমি যে হলিস্টিক অ্যাপ্রোচটা নিয়ে এসেছিলাম লোককে শেখাবো, সেখানে কি না বিয়ে বলেছি, কাকে শেখাবো? এই জনসংখ্যা, এর মধ্যে পিল করে লোক এইটুকু একটা শহরের বুকে আমরা ছড়িয়ে দেওয়ার কোনো, এটা কিন্তু ডিস্ট্রিবিউশন করা যায়। এখনো গ্রামগঞ্জে একটু রিমোট গেলেই আছে, রাস্তা নেই। আমি কি করে তোমায় বলবো যে তুমি ক্যানিং থেকে রোজ কলকাতা যাতায়াত করো? তুমি তো শেষ হয়ে যাবে, তোমার প্রফেশনটাই 12টা বেজে যাবে। কাজে এই ভিড়ে তোমার মতো আরো 1000 জন স্ট্রাগল করছে, তারা বাসে, ট্রামে, ট্রেনে ধাক্কাধাক্কি করে যাবে, আর বড় বাবুরা টুই করে লাইট জ্বালিয়ে। এখন কলকাতায় তো মানে সাধারণ গাড়ির চেয়ে ব্লু লাইট বেশি, তাই না? আমি এগুলো একদমই অপছন্দ করি। তবু হয়েছে, মানে কিছু যদি আলোচনা করে কিছু ফর্মুলেট করা যায়, ট্যাবুলেট করতে হবে, সায়েন্টিফিক্যালি ডিজাইন করতে হবে। যদি করা যায় তাহলে আমি আছি। আবার কিছুদিন বাদে ফট করে দেখবে একদিন আমি আর নেই, আমি খেটে পড়েছি, আমাকে আর ফোন করে পাবে না। কারণ আমি প্রেসিডেন্ট হয়েছি, আরো 2-4টে বড় ক্লাব আমাকে অফার করেছে, আমি সেরকম পদ আমার দরকার নেই, কিন্তু আমি যাবো, ওদের সাহায্য করার চেষ্টা করব। সেই কটা লোক যদি আমাকে দেখে কিছু শেখে, সনাতনী ধর্মে যদি হয়, এবং তারা যদি ডিফারেন্স বিটুইন রশি আর বাঁশি আছে না, রশি নেওয়া দরকার, বাঁশিও দরকার। বাঁশিটা প্রেমের প্রতীক, সেটা রোমান্টিক মুডে যখন থাকবে বাঁশি বাজাবে সুন্দর একটা, সেটা তো আমাদের এই মুহূর্তে নেই। আমার মনে হয় সবার হাতে এখন রশি দরকার, মালুদার 10টা হাতে যে 10টা অস্ত্র, সেই কথা ভেবে আমরা যদি 5-10 বছর দেশটাকে ডিসিপ্লিনে আনি, আমি কিছুতেই বলতে পারি নতুন ভারতবর্ষ বা নতুন পশ্চিম বাংলা। নেতাজি বলেছিলেন যে 10 বছর আমাদের মিলিটারি রুল দরকার, বুঝতে পারিনি। আমার এই দুর্ভাগা দেশে সুভাষচন্দ্র বসুর মতো লোক তো হারিয়ে গেছে না, স্বামীজি অল্প বয়সে মারা গেছে, তখন চিকিৎসা ছিল না ছেলেটা। আমাদের যারা লিডার, সেই অর্থে শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীরে গিয়ে মারা পড়েছে, লাল বাহাদুর শাস্ত্রী খুন হয়েছে, নেতাজি খুন হননি, কিন্তু নেতাজি তো অন্তর্ধান রহস্য নিয়ে অনেক প্রশ্ন আছে। আমার দৃঢ় বিশ্বাস, আমি একটা মানে পড়াশোনা করে, কানে শুনে, পডকাস্ট শুনে, যারা রিয়েল রিসার্চ তাদের সব দিক থেকে আমি করিনি, যারা করেছে তাদের থেকে আমি শিখেছি, যেটা বুঝেছি উনি বন্ধুরামী বাবা ছিলেন। নেতাজি ওইভাবে লুকিয়ে অন্তর্ধানের আড়ালে তিনি তার দেহ ত্যাগ করেছেন, ইহলোক ত্যাগ করেছেন। তাহলে একটা যেটা বাঘ, তুমি ভাবো একটা বাঘ অন্তর্ধানে চলে যান, তাহলে তো দেশ অনেক কিছু লস। তিনি যদি একটা ছেঁড়া চাদর টানিয়ে তার পিছনে একটা চৌকিতে তলা দিয়ে একটু খাবার নিয়ে লোকজনের সঙ্গে আলোচনা করে শেষ, মানে গঙ্গার ঘাটে তখন হয়তো 20টা লোক গিয়েছিল, কিছু মিলিটারি লোক এসেছিল, তার থেকে প্রমাণ হয় উনি হয়তো সেই। তাছাড়া তো ডিএনএ টেস্ট ফেস করলে জানাই যাবে, চশমাও রেখে গেছেন, পারিবারিক ছবি, গীতা, তার লেখা অনেক কিছু ছিল সেখানে। আমরা তো সেটা দায়িত্ব নিয়ে সেটা নষ্ট করছি, ঠিক অভয়ের কেসের মতো। যে দেশে নেতাজি হারিয়ে গেছে, সে দেশে অভয়া বিচার পায়নি, পাবে না, সেখানে পাবে না। আমি বলবো ধোঁকাবাজি চলছে। নির্মল ঘোষকে ধরা হয়েছে কেন জানো? ছেড়ে দেবে বলে ধরা হয়েছে, ছেড়ে দেবে বলে। আজকে আবার নিয়ে তো সব থেকে বেশি আপনিও লড়াই করেছিলেন বিদেশে থাকাকালীন। আজকে আপনার প্রমাণটা যদি ভেঙে যায়, লড়াই করে কি সব হয় নাকি? সব কি হয় নাকি? স্পেনের সঙ্গে ফাইনালে লড়ল না, কে লড়লো? ফাইনাল হয়েই গেল, ফ্রান্স নাকি ফাইনাল লড়লো নাকি? আর্জেন্টিনা লড়লো না, পরাজয় স্বীকার করলো। সব ম্যাচ কি জেতা যায়? আমি কি জীবনের আমার সব যুদ্ধ জিতেছি? আমি অনেক যুদ্ধ হেরেছি। যুদ্ধ যেটা হেরেছি সেইটাই তোমাদের পক্ষে শিক্ষা। সেটা যদি আমার থেকে শিখতে পারো, তুমি অনেকটা এগিয়ে গেলে, যে এই যুদ্ধে এইভাবে আমি হেরেছি, বা এই ফুটবল ম্যাচে এইভাবে আমি গোল খেয়েছি, গোল দিতে পারিনি, তাই না?
তো যেভাবে তুমি শিখবে আমি শেখানোর জন্য রেডি ছিলাম, কিন্তু মানে সেইভাবে ভয়েস করা সম্ভব নয়। নেতাজি লুকিয়েছিলেন যেখানে, শ্যামাপ্রসাদজি যেখানে নিঃশব্দে শেষ হয়ে গিয়েছেন, যেখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস পাহাড়ে গিয়ে দেহত্যাগ করেন, যেখানে ঋষি অরবিন্দ একটা উইরম ডার্ক সাইডে বিপ্লবী, হঠাৎ তার স্পিরিচুয়াল এমন একটা ওয়েভ আসলো, তিনি বেসিক্যালি সরে গেলেন। এরকমই হবে, কার কি আসবে বাকি বললাম, লাল গাড়ি চক্কর ঘুরছে, ব্লু বুটার দিয়ে সব 4 টাকার 5 টাকার লোকগুলো ঘুরে বেড়াবে। এটাই হবে। আমি একটা প্রসঙ্গে যাবো, আপনি যেহেতু নেতাজির কথা তুললেন, আপনি আপনার দাদু তিনিও স্বদেশী উনিও স্বদেশী আন্দোলনের সাথে ছিলেন। আমি এই প্রসঙ্গ টেনেই বলবো, সম্প্রতি অনন্ত মহারাজ, যিনি কিনা বিজেপির বিধায়ক, তিনি নিজেকে মহারাজ বলেন, তিনি নেতাজিকে নিয়ে যে ধরনের কুৎসা, গালাগাল, কুরুচি শব্দ প্রয়োগ করছেন আমাদের দেশ নায়ককে নিয়ে, কি বলবেন আপনি? নেতাজিকে এইমাত্র নিজেও তুললেন, আপনি বললেন এবং কিভাবে স্বদেশী আন্দোলন হয়েছিল, আপনার দাদু ইনভলভ ছিলেন এবং তারপরে প্রচুর মুভমেন্ট হয়েছে এবং প্রচুর অবদান এই ভারতবর্ষের ইতিহাসে রেখে গেছেন। তাকে নিয়ে বলছেন বিজেপির একজন বিধায়ক, যার এগেনস্টে প্রচুর ভুয়ো এলিগেশন আছে, সেগুলো পরবর্তীতে নিশ্চয়ই খোলাসা হবে, নিশ্চয়ই জানা যাবে, কিন্তু আপনার প্রতিক্রিয়া কি? আমি প্রথম কথা সত্যি কথা বলবো, আমি ভাই মানে স্পট অন এন্ড ডাইরেক্ট, আমি এসব ছোট লোক নিয়ে আলোচনা করা পছন্দ করি না। কে মহারাজ নাম দিলে আমি বললাম, মহাসম্রাট নাম দিলাম, তাতে কিছু যায় আসলো না, তাই না? সেলফ মেড আমি মহারাজ বললাম, পণ্ডিত বললাম, কি নিজেকে ওস্তাদ ভাবলাম, ওগুলো কিছু যায় আসে না। পারফরমেন্সটা কি আমি জানি না, তার পারফরমেন্স কি, তার কেস হিস্ট্রি কি, এসব ছোট লোক নিয়ে চর্চা করার আমার কোনো সময় নেই। আর যদি কেউ নেতাজিকে নিয়ে কথা বলে থাকে, এই যে আমার ডগিকে নিয়ে সিনেমা মাটিতে শুয়ে আছে না, কি ভালো জানো, আসছিল আমার সঙ্গে পিছন থেকে এসে রাস্তার কুকুর, ও তো খেতে পায় না, জর্জরিত, তার লেভেলটাই ওরকম। আমি দুঃখ লাগে, একটা আমাকে তাকে হিটও করতে হলো বাঁচানোর জন্য, পিছন থেকে এসে কামড়ে দিল। এখন নেতাজির ছবি, আর নেতাজি তো নেই, তার ছবিটা আছে, ছবিটা সামনে দেখার পরেও যদি কেউ তাকে নিয়ে সমালোচনা করতে পারে, আমি তাকে নিয়ে কোনো বক্তব্য ব্যয় করবো না। আমার সন্ধ্যেবেলা 5টা মিনিট সময় যদি এই ধরনের অসভ্য ইতর মহারাজ নাম হতে পারে, ইতর, আমি বলে দিচ্ছি, সে যত বড় এমপিও আমাকে চিঠি পারে, আমি বলবো নেতাজির নামে যে গালাগাল, যে ময়ূক কিভাবে আক্রমণ করেছিল, ময়ূক রঞ্জন ঘোষ, ময়ূক ছেড়ে দেওয়ার পর আমি ফুললি ময়ূককে সাপোর্ট করি। ময়ূক কাঁপিয়ে দিয়েছে ওকে। এখন অনন্ত মহারাজকে ময়ূক ফোনও করেছিল, উনি জবাব দিতে পারছেন না, কথাও ভালো করে বলতে পারেন, বাঙালি না বিহারি না মাদ্রাসি, বেসিক্যালি আসামিজ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপরে হিন্দিতে উত্তর দিত, ইংরেজিতে একটা ভাষায় তো তার কমান্ড থাকবে। আমি তো ভাষাটা শুনেও বুঝতে পারছিলাম না। আর ময়ূকের এরকম চাচা ছোলা বাংলা, ময়ূক মানে ধৈর্যের সঙ্গে ওকে আক্রমণ করেছে। আমি ময়ূকের সঙ্গে ময়ূক যা যা বিশেষণ ব্যবহার করেছে আমি সেটাই বলছি, কতগুলো এক্সট্রা দিলাম। আমি এসব অসভ্য লোকেদের নিয়ে আমি সময় ব্যয় করতে রাজি নই। ওই সাম দাম দ্বন্দ্বভেদের জন্য আমি অপেক্ষা করব। একটা কালীঘাটে অত্যন্ত নিম্ন রুচি নিম্ন মেধার এক মহিলা এখন যেভাবে সাফার করছে, আধা পাগলিনী হিসেবে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, এদেরও এরকম হবে। অবশ্য এটা প্রচুর টাকা কামিয়েছে এবং দেখবে ব্যাকডোর দিয়ে ওর মাইনে হয়তো মাসে 1.5 লাখ টাকা, কিন্তু তুমি যদি অ্যাসেস করো দেখবে হয়তো কয়েকশো কোটি টাকা। কি করে বানিয়েছে? হতে পারে না, তাই না? আমার মাইনে যা ছিল তার থেকে আমি কয়েক কোটি টাকা বানাতে পারি, কয়েকশো কোটি তো বানাতে পারবো না, তাই না? আমি সাধারণ একটা লাইফস্টাইল রিড করতে পারি, যেটা সাধারণ থেকে একটু উপরে, একটু লাক্সারিয়াস লাইফস্টাইল। কিন্তু আমি তো ওই চার্টার্ড ফ্লাইটে আমেরিকা যেতে পারবো না। আমি তো ইকোনমি ক্লাসে খুব বেশি যদি মেজাজ ভালো থাকে বা গান টান গাইতে গেলে মাঝে মাঝে ওই বিজনেস ক্লাস না হলে বা প্রিমিয়ার ইকোনমি ক্লাস একটা করেছে, সেটা খারাপ না। ফার্স্ট ক্লাস দেওয়ার পর গেছি বা আপগ্রেডেড হয়ে গেছি, লাকলি আমার ক্ষমতা নেই বিজনেস ক্লাসে এখনো ওটা। 30 বছর বিদেশে কাজ করি। অবশ্য আমি আমার পরিবারের পেছনে পুরোটা খরচা করেছি। আর আমার সিঙ্গল ইঞ্জিন ছিল। আমার স্ত্রী কখনো উনি মানে বাড়িতেই সমস্ত হাউস ওয়াইফ হিসেবে, হাউস মেকার হিসেবে আমার পুরো পরিবারটা দেখাশোনা করেছে। আমার পরিবারে এককালে অনেক লোক ছিল, এখন থামতে থামতে এসে 2-4 জন এসে দাঁড়িয়েছে। ও সেগুলো করেছে, কাজে ও যায়নি। আমি একা যথেষ্ট স্ট্রাগল করে কিছুটা টাকা বানিয়েছি। 100 কোটি টাকা তো বানাতে পারিনি, তাই জন্য চার্টার্ড প্লেনে কোনোদিনই যেতে পারবো না। হ্যাঁ, আর যারা মিথ্যুক, যারা দুরাচারী, যারা চোর, যারা কি বলা যায় জানি না, যারা রাহাজানি করে ভদ্রলোকের বেশে, তারা এসব নেতাজিকে নিয়ে উল্টো পাল্টা কথা বলবে। ইউ শুড বি ইমিডিয়েটলি সাসপেন্ডেড এন্ড থ্রোন আউট অফ দ্য মানে এমপি। আমাদের আসলে নিয়মগুলো ঠিক নেই। এত লুজ, এত কিছু। আমার তো মনে হয় জুতো ছুড়ে মারলেও 1 ঘন্টা সাসপেনশন হবে।
যদি স্পিকারকে কেউ সত্যি কথা বলছি জুতো ছড়িয়ে মারে তার 1 ঘন্টা সাসপেনশন হয়ে যাচ্ছে। বোতল মেরে দিল, একটা সময় দেখা গিয়েছিল তো এই বিধানসভা স্পিকারকে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কাগজ ছুড়ে দিয়েছে। মুখে কাগজ, জুতো মারলেও কিছু হবে না। এই যে একটা মাথার লম্পট আছে যে এতক্ষণে সূর্য ডুবে গেছে তো এতক্ষণে জলের তলায় চলে গেছে, এটা লম্পট আছে না মাথার, সেটা সে বোতল ছুঁড়ে মেরে নিজের হাত পা ভেঙে, কি রিডিকুলাস, নিজের ছবিটা নিজে দেখে বুঝতে পারে না কি চরিত্র। ছেলেমেয়েরা গর্বিত, বাবা প্রচুর কোটি টাকা রেখে গেছে, সে কাকে বোতল তুলে মারতে গিয়ে নিজেরই হাত ফাত কেটে মেম্বার অফ পার্লামেন্টে, ওকে পুলিশ এসে হ্যান্ডকাফ দিয়ে নিয়ে যায়নি কেন? আজকে আমি যদি একটা বোতল ছুঁড়ে তোমায় মারার চেষ্টা করি, পুলিশের উচিত আমায় হ্যান্ডকাফ দিয়ে থানায় নিয়ে এক রাত্রি কাস্টডিতে রাখা, পরে কথা হবে। এসব তো হয় না আমাদের দেশে। কাজে এইসব ইন্টারভিউ গুলো যে আমরা দিই, আমি দিই, আমার মনে হয় এগুলো সব বিফলেই যায়। লোকেরা শুনছেন, দেখুন আপনারা শুনবেন, দুঃখ পাবেন, এছাড়া আর কি বলবো, সলিউশন কিছু আমার কাছে নেই। আর এখানে একটা মাস রিভলিউশন যদি সামাজিক না হয় তাহলে আমরা ঠিক এই দিকেই থাকবো। অবশ্য আপনারা বুঝতে পারছেন না আমরা কত খারাপ আছি। আমি যেহেতু একটা অন্য স্ট্যান্ডার্ডে অন্য দেশে ছিলাম, আমি জানি আমরা। এখানে আমরা শেষ প্রশ্নে যাব। আপনি একটু আগে আমাদের দেশের জুডিশিয়াল নিয়ে কথা বললেন। অবশ্যই এতটা হালকা আইন ব্যবস্থা বা জুডিশিয়ালের অনেক বিষয় আছে যেগুলো নিয়ে সত্যি এখন ভাবার সময় এসছে। আপনি যেহেতু অন্য দেশে ছিলেন, রজত স্যার একটু যদি আমাদেরকে আলোকপাত করেন, আপনি আপনার অভিজ্ঞতা কোন জায়গাগুলো ভারতবর্ষ পিছিয়ে এই জুডিশিয়াল বা লয়ের দিক থেকে, যেখানে অন্য দেশে যেভাবে জুডিশিয়ালটাকে করা হয় বা এই ধরনের অপরাধকে যেভাবে দমন করা হয়, দমন পীড়নের মাধ্যমে একটা পদক্ষেপ নেওয়া হয়, সেই জায়গায় ভারতবর্ষের যে রুলস গুলো আছে জুডিশিয়াল নিয়ে এখন সত্যিই প্রশ্ন ওঠে। আপনার মতে কোন জায়গাগুলো পরিবর্তন করা দরকার বা তফাৎটা কি? জায়গা আমি বলছি সব জায়গায় আমরা পিছিয়ে আছি, এভরি পার্সপেক্টিভ অফ লাইফ, সেটা রাস্তাঘাট, শিক্ষা, হাসপাতাল, সরকার তো বলছে দেশ এগোচ্ছে, ইকোনমিতে এগিয়েছে, প্রগতিশীল ভারতবর্ষ, ডিজিটাল ভারতবর্ষ এখন তৈরি হয়েছে। এগোচ্ছে না আমি বলবো না। এখন আমরা মানে এগোনোটা কিরকম জানো, উঠছে কিরকম জানো তো, তুমি ধরো মাটিতে শুয়েছিলে তাই না, উঠে একটা মোড়ায় বসলে, তো সেটাও তো ওঠা হলো, তাই তো? মোড়ার থেকে একটা মোড়ার থেকে একটা চেয়ার পেয়েছো, সেটা ওঠা হলো। আচ্ছা, চেয়ারটার থেকে তুমি আরেকটু উঠে একটা সোফায় উঠলে, সেটা ওঠা হলো। আমি বলছি যে আমি মোদিকে কন্ট্রাডিক্ট করবো, আমরা উঠছি অনেকটাই, অনেক ক্লিয়ার হয়েছি, অনেক মানে টেকনোলজিক্যালি অনেকটা এগিয়েছি, ফিল্ম ইন্ডাস্ট্রিতে এগিয়েছি, ক্রিকেটে এগিয়েছি, বেশ কিছু জায়গায় এগিয়েছি, এগুলি নিয়ে আমি বলবো না, কিন্তু অ্যাডভান্সমেন্টটা তুমি ঠিক জানো। একটা আমার ওস্তাদ বলতেন, আমার গুরুদেব বলতেন, যার কাছে আমি গান বাজনা শিখেছি, উনি বলতেন কি যে এক প্লেটে দুটো বিরিয়ানি না খেলে বুঝতে পারবে না। এখন বিরিয়ানি অনেক দোকানের হয়, বড়গোলা আলী খান সাহেবের একটা কথা উনি বলেছিলেন, স্যার বড়গোলা আলী খান সাহেব, শোনার বিষয়গুলো তো জানে না। বড়গোলা আলী খান সাহেব এখানে এসছে মন্টুদার বাড়িতে, সঙ্গীতা আচার্য মন্টু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রান্না হচ্ছে, উনি আবার মাংস ছাড়া কিছু খাবেন, উনি মাংস খাবেন, গোস্ত রান্না হচ্ছে। যে তিনি খুব তখনকার দিন প্রচুর পয়সাওয়ালা লোক, ইয়ে রান্না করছে, ঠাকুর স্পেশাল ঠাকুর রান্না করছে, ঠাকুরকে উনি খাসায় ডেকেছেন, খাসায় ডেকে বলে কি হয়েছে, গোস্তায় কি করেছে, বলে এই করেছি, খুব ভালো করে রান্না করে দিচ্ছি, বলে থোড়া সা পানি মিলায়া কে ওরে খাই, ওই যে একটুখানি জল মিশিয়েছে ওইতে নাকি মাংস রান্না হয়। উনি তো লাহোরের লোক ছিলেন, ওস্তাদ বড়গোলা আলী খান সাহেব লাহোরের লোক ছিলেন, তখন লাহোর ছিলেন, উনি এসে কলকাতায় এসেছিলেন বিভিন্ন কারণে, সেটা একটা আলাদা স্টোরি। তো আমি এগুলো শুনেছি, শিখেছি। এক প্লেটে বিরিয়ানি না খেলে তুমি বুঝতে পারবে না কোনটা খারাপ। এক সঙ্গে তুমি 5টা রসগোল্লা টেস্ট করলে কোনটা রবীন্দ্র সেন, কোনটা দারিক, কোনটা গিরিশচন্দ্র, আলাদা করে বুঝতে পারবে না। একটা গ্রামের রসগোল্লা হতে পারে, আরো খেতে একসঙ্গে খেতে হবে, প্রথম যখন যেটা খাবে সেইটা। এখন আমরা এগোচ্ছি, তুমি কম্পারিজনটা দেখো, যারা এটা বলছেন মোদিজির লাইফস্টাইলটা না, মোদিজিকে বলতেই হবে প্রথম কথা। আমি তো একটা দেশের নেতা, আমি তো বলতে পারি না আমরা পিছিয়ে আছি, আমরা পারছি না, আমরা হেরে যাচ্ছি, এটা বলা না। হি ইজ পজিটিভ, হি হ্যাজ টু বি পজিটিভ, সো দ্যাটস দ্য অ্যাটিটিউড। একটা কথা জিজ্ঞেস করবো, তুমি উত্তর দাও, সবাই উত্তরটা পেয়ে যাবেন। একটা টাকা ইজ ইকুয়াল টু কত ডলার, একটা ডলার ইজ ইকুয়াল টু কত টাকা, উল্টো জানান, সবাই গুগল করুন, করে দেখুন একটা ডলার আসলে কত, একটা ডলার আমাদের দেশের হাতে আসলে সেটা কত টাকা হবে। একটা পাউন্ড, আমি তো রোজগার করি পাউন্ডে, আমার পেনশনটা পাউন্ডে আসে, রোজগার করেছি পাউন্ডে সারা জীবন,
গুগল করে দেখো, তোমরা গুগল করে দেখো, আপনারা গুগল করে দেখে নিন। আমি তো স্ট্যাটিস্টিশিয়ান নই, আমি ইকোনমিক্স নই, আমি বলতে পারবো না। আমার মেয়ে মাস্টার্স অফ ইকোনমিক্স এমএসসি করেছে ওয়ার্ল্ডের বেস্ট ইনস্টিটিউট লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে, এলএসই থেকে আমার মেয়ে। আমি মেয়েকে এটা জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ এইটা কি করে হয়, আমরা এরকম ফোর্থ লার্জেস্ট ইকোনমি, অথচ একটা পাউন্ড 130 টাকা, একটা ডলার 100 টাকা, প্রায় 90 টাকা। তখন বললো, ভাবিয়া, those are all camouflages, they are stunts, they maintain that। হয়তো ইংল্যান্ডে অতটা এগিয়ে নেই, ও একটু ফলস দিয়েছে, আমরাও একটু ফলস দিয়েছি, তাও ডিফারেন্সটা ওরকম আছে। ইংল্যান্ডে হয়তো অতটা এগিয়ে নেই, ইংল্যান্ডের ইকোনমি খুবই খারাপ, আমাদের ইকোনমি ভালোর দিকে আমি বলবো। মানে এখন দেখো, এই কোন বারেগা প্রগতি, কেবিসি দেখে তুমি বুঝতে পারবে না, বস বসে রয়েছে, সে বস, কিছু করার নেই, তার টোটাল হেড টু টেল খরচাটা 1 লাখ টাকা পার ডে, তিনি হেঁটে যাবেন 1 লাখ টাকা পার ডে, জাস্ট ড্রেসের খরচা, কি তার বেশি? ওকে, সেটা অন্য ব্যাপার। তিনি নিয়ে আসছেন সামনে, আসছে যারা, তারা প্রচন্ড হাই লেভেলের লোক। যখন সাধারণ মানুষের থেকে বাইরে ফিল্ম স্টাররা ইত্যাদি ক্রিকেটাররা আছে, হাই লেভেলের লোক, তারপরে কিছু গরিব লোককে আসছে, যারা গাছ পুঁতেছেন, যারা স্টেশন থেকে মেয়েদের নিয়ে নিজেদের কোলে নিয়েছেন, সেরকম লোক দেখেছি। কেবিসি কিন্তু ভালো প্রোগ্রাম, এবং সেইখানে এমন কিছু লোক যারা মানে ওইটা খেলে আসে, ওটা তো চারটিখানি কথা না, দুম করে ফাস্টেস্ট ফিঙ্গার, কুইকেস্ট ফিঙ্গার, ওটা চারটিখানি কথা নয়। কিন্তু আমি দেখেছি সবকটা আনসার জানি, কিন্তু কখনোই ওই টাইমে আনসার করতে পারিনি। সবকটা আনসার জানো মাত্রই, তো ও হয়তো ওইটা আমার চেয়ে আগে করবে, সো কুইকেস্ট ফিঙ্গারে ও কিন্তু এগিয়ে, বসলে হয়তো কিছু দূর যেতে পারতাম, ছেড়ে দাও। কিন্তু ওখানে যারা যায়, দে আর রিয়েলি গুড। এবং সেখানে এমন এসছে না, সেদিন একটা ডাক্তার এসেছিলেন, এইটুকু ছোট্ট হাইট, বরাবর সে নেগলেক্টেড, এখন এমবিবিএস করে এইমস থেকে বেরিয়ে সে নিজের মতো করছে, একটুখানি ছোট্ট ডাক্তার, ডোয়ার্ফ হয়ে গেছে সে, কিন্তু সে যে স্ট্রাগল করে এসছে সেটা একটা দেখার মতো। কাজে আমাদের দেশ স্ট্রাগল করছে, আমরা উঠছি। এই ক্রিকেটে এত বড় ওয়ার্ল্ড কাপ জিতলাম, সেটাও তো চারটিখানি কথা নয়, কিন্তু আমার প্যারামিটার আলাদা। কিছু মনে করো না, আমি তোমাদের ডিসঅ্যাটেন্ড করছি না, আমি আপনাদের ডিসঅ্যাটেন্ড করছি না। আমার প্যারামিটার হচ্ছে ফুটবল, আমার প্যারামিটার ফুটবল। সে 300টা দেশ আছে সারা পৃথিবীর মুখে, তার মধ্যে 290টা দেশ ফুটবল খেলে, তার মধ্যে 100টা দেশ ওয়ার্ল্ড কাপ কম্পিট করে, তার মধ্যে 32টা দেশ ফাইনাল স্টেজ অফ ওয়ার্ল্ড কাপ খেলতে যায়। যেদিন ইন্ডিয়া 32nd টিম হিসেবে ওখানে যাবে, সেদিন আমি বুঝবো ইন্ডিয়া আছে। এটা তো 12টা দেশ খেলে, 20টা দেশ খেলে। আমি ক্রিকেট খেলা অত্যন্ত হাই, আমি তো বিরাট কোহলি আর রোহিত শর্মা ফ্যান। আমি নিজে, আমি যদি ব্যাট করতে পারতাম, আমি রোহিতের মতো ব্যাট করতে চাইতাম, যে ওই সুইং ওই বল আমি ওপেনিং ব্যাট করতাম রোহিতেরই মতো। তো আমার ওটা মানে সাধারণ থাকবে, যদি ব্যাট কখনো করতে হয় রোহিতের মতো, যে বলটা ডেলিভারি হওয়ার আগে গ্যালারির উপরে পাঠিয়ে দিলাম, অথচ ফোক ফিঙ্গারি, এই সরি বডি মুভমেন্ট সেরকম, এক্সপ্রেশনটা সেরকম, বিরাট আমার একটা অ্যাগ্রেসিভ রূপ। তো এদের তো আমি সমালোচনা করছি না, দ্যাটস হার্ড। আমরা ভালো ভালো টিমও ফেস করছি, ইংল্যান্ডের লেভেলও বহুত হাই, কিন্তু দেখো ইংল্যান্ড ফুটবল ওয়ার্ল্ড কাপ জিততে পারলো না। পজিশন কি ওয়ার্ল্ড কাপে? থার্ড জিতলো কিন্তু, তাই না? তাহলে কি জানাচ্ছে? স্পেন, আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স, এইরকম জায়গায় ইন্ডিয়া যেদিন 10th এর মধ্যে ঢুকবে, আমি বুঝবো দেশটা এগিয়ে। কারণ ফুটবল একটা বেসিক স্ট্রাকচার, ফুটবল একটা বডি কন্ট্যাক্ট গেম, বুঝছো? ওই মানে নন বডি কন্ট্যাক্ট গেম আর বডি কন্ট্যাক্ট গেম, সেই তার মানে কি পুরো ফিজিক্যালিটিতে টেস্ট হচ্ছে। আর সারা পৃথিবীতে ফুটবল মোস্ট পপুলার, রাগবি আছে, বেসবল আছে, ওদের অন্যরকম আমেরিকান ফুটবল আছে, অনেক রকম খেলা আছে, টেনিস আছে। তো each sport is glorified by itself, কিন্তু ফুটবল যখন ইন্ডিয়া খেলবে তখন তার স্ট্যান্ডার্ডটা হবে, এটা আমি মনে করি। আর যখন যে কোনো জায়গায় একটা লোক অজ্ঞান হয়ে মাথা ঘুরে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস, পুলিশ এন্ড হসপিটাল সার্ভিস 3টে 10 মিনিটের মধ্যে পাবে, রিমোট, নট পার্ক স্ট্রিট। আমি থাকি পাটুলিতে, আমার উল্টো দিকে বড় বড় হসপিটাল, ঠিক আছে, চট করে অ্যাম্বুলেন্স এসে একটুখানি গলে যাওয়ার চান্স আছে। এখান থেকে যাদবপুরের গলিতে আমি ক্যাম্পেইনে গেছিলাম, আমি টালিগঞ্জের পাপিয়াদির সঙ্গে আমি ক্যাম্পেইনে গেছিলাম। পাপিয়াদি যে জায়গায় লেকচার দিতে হয়েছে, আমার সেই গলিগুলো আমি জীবনে মানে ছেড়ে দিলে আমি বেরিয়ে আসতে পারবো না। আই কান্ট বিলিভ একটা গাড়ি হার্ডলি পাস করতে পারে, একটা গাড়ি হার্ডলি যেতে পারে। আমি শুধু যেতে না, যেহেতু আমি ফার্স্ট রেসপন্স টিমে ছিলাম, আমি ইংল্যান্ডে এমার্জেন্সি অ্যানাস্থেটিস মানে ওখানে এমার্জেন্সি, আমি কিন্তু হেলিকপ্টার পেশেন্ট রেস্কিউ করেছি, আমার ওই ট্রেনিং ছিল, হেলিকপ্টার ফ্লাইট করেছি, ইন্টেনসিভ কেয়ার, মানে পেশেন্টকে করে করে নিয়ে যাচ্ছে, ফুললি ইকুইপড, একদম আইটিউটা হেলিকপ্টার করে মুভ করছে, আর্মিতে যেটা করে। ওটা আমাদের জায়গা কোথায়? হেলিকপ্টার নামবে কোথায়? প্রাণের দাম কোথায়?
আচ্ছা আমরা এত বেড়ে গেছি, পপুলেশন কন্ট্রোলটা যদি আমরা না করতে পারি, আগামী কয়েক বছরে আমরা শেষ হয়ে যাব। বাচ্চাদের দিকে নজর দিতে হবে। আর যে কেউ এসে ধরো 10টা 12টা করে সন্তান বই করছে, তার দুটো মারা যাচ্ছে, দুটো অসুখ হচ্ছে। একটা সময় সরকার বলেছিল যে যে নিয়ন্ত্রণ করবে, এবং জনগণনা তো শুরু হয়েছে, একটা নিয়ন্ত্রণ বিলও আনবে যে হাম দো হামারে দো, এরকম একটা। কিন্তু বিষয় হচ্ছে সবটাই বলা হয় এক্স্যাক্টলি, সব পিছিয়ে যায়। এবারেও দেখা গেল বাদলবী অধিবেশনে যে 3-4টে বিল খুব ইম্পর্টেন্ট পাস করার ছিল, সেটাও তো হলো করতে দেবে না। এবং বৃহত্তর রাজনীতির স্বার্থে কিন্তু এনসিপিআই বা তৃণমূলীদের সাথে একটা বৃহত্তর স্বার্থে একটা যেটা সামনে আনা হয়েছিল বিজেপি, সেটাও তো সফল হলো না, আলটিমেটলি কিন্তু বিফল। তাহলে কি আমার মাছটাও পালিয়ে গেল, হাতেও কাঁটা ফুটলো। আচ্ছা তাহলে বেইজ্জতটাও হলো, আমি তো বেইজ্জতিটাও হলো। এখন লোকের বেইজ্জতি মানুষের কাছে একটা প্রশ্ন চিহ্নের কাছে এসে দাঁড়ালো যে সেই চোরগুলোর সাথেই মানে চা খেতে হলো যারা 1 মাস আগে এই মোদিজি থেকে শুরু করে সবাইকে গালাগালি দিল। লজ্জাকর। আমার মনে হয়, আমি পরিষ্কার বলছি, আমার মনে হয় এটা ক্লোজ ডোর করা উচিত ছিল। কাজে যখন তুমি ধরো অত্যন্ত মানে কি বলবো, তুমি অনেক গালাগালি খাওয়া মহিলা, প্রচুর গালাগালি খেয়েছো, তার সঙ্গে আমাকে যদি আপোষ করতে হয়, ইট শুড বি এক্সট্রিমলি কনফিডেন্সিয়াল, একটা হোটেলের বা কোনো একটা কোনায় বসে, কোনো একটা কনফারেন্স রুমে বসে আস্তে করে সেটা করা উচিত ছিল। ওইভাবে ছবি সেটা যদি সত্যি দেশের জন্য ভালো হয়, হ্যাঁ দেশ তো আগে। আমি তো বলে দিচ্ছি, আমি বলছি নেতাজি হিটলারের সঙ্গে হাত মিলিয়েছে, যার জন্য তাকে ওয়ার ক্রিমিনাল করে সারা জীবন যেতে হয়েছে। আমি আরেকজন নেতাজির পরে আমি হিটলারের সঙ্গে হাত মিলাবো দেশটার জন্য। কিন্তু আমাদের লোকেরা কিসের সঙ্গে হাত মিলিয়েছে? ককরোচের সঙ্গে। আমার লোকেরা কিসের সঙ্গে হাত মিলিয়েছে? জিহাদিগুলোর সঙ্গে, পাকিস্তানের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে। যারা পেলে আজকে এখানে আগুন লাগিয়ে দেবে, গঙ্গার ধারে গিয়ে আমার মাথাটা গরম হয়ে গেছে। এত ইনফিল্ট্রেটার কি ভাবে গঙ্গাটা অ্যাবিউজ করছে ভাই। ক্লিন সুইপ আমরা করতে পারবো না, ককরোচটা এসে আগুন লাগিয়ে দেবে। ককরোচদের ইন্টেলিজেন্স কেন ইন্টারসেপ্ট করতে পারলো না? তুমি আজকে একটা ইন্টারনেটে প্ল্যান করছো আমার কাছে, কেন মোজাটের কাইন্ড অফ ইসরায়েলি ইন্টেলিজেন্স কেন নেই? তোমার একটা মুভমেন্ট অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল সাক করে কেন পিক আপ করতে পারছে না? ইংল্যান্ডও পারেনি, অনেকটা ফেল করেছে, কিন্তু ছোট্ট কান্ট্রি তো কন্ট্রোল করে। স্পেনে 50,000 লোক ঢুকেছিল, হ্যাঁ 40,000 বের করে দিয়েছে, বা 60 ঢুকেছিল বের করে দিয়েছে স্ট্র্যাক। আচ্ছা বাকিগুলো ঢুকে এদিক ওদিক গেছে, ওদের খুব বেশি সময় লাগবে না, বিকজ দ্য ওয়ে দে ফাংশন, ওই যে ইলেকট্রনিক ডিজিটাল পাসপোর্টটা, আমার যে ডিজিটাল পাসপোর্ট, আমি কিভাবে ইংল্যান্ডে ঢুকি? আমি এরকম ঢুকি, কেউ দেখে না আমার দিকে তাকিয়ে, আমি পাসপোর্টটা এরকম দিই, চশমাটা খুলে মেশিনে দাঁড়াই, বাইপিক্স হয়ে গেল, জায়গাতে দাঁড়িয়ে খুলে বেরিয়ে আমাকে কেউ দেখে না, ওই আর্ম গার্ডসে খুলে তুমি যাও, তোমাকে ইন্টারভিউ করে শেষ করে দেবে। কেন করবে? কেন করবে না? শাহরুখ খানকে শুনেছি 3 ঘন্টা আটকে রেখেছি, কেন করবে? ও হিরো হতে পারে, কিন্তু ও তো সিটিজেনশিপ না, এখন হয়তো নিয়ে নিয়েছে, জানি না, আই ডোন্ট নো। সো ওইটা না হলে ওরা খুব স্ক্রিন করে সিটিজেনশিপ দেয়, বের করে দেবে। ওই ডিজিটাল পাসপোর্ট থেকে আমার সমস্ত whereabouts করা রয়েছে, বলা আছে যে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সমস্ত তথ্য এখান থেকে পেয়ে যাবে। এখান থেকে তুমি পাবেই না অর্ধেক। তুমি যাও না, এখনো পার্ক সার্কাসে যাও, খিদিরপুরে যাও, তুমি ওইসব জায়গাগুলোতে যাও, হ্যাঁ যেমন বারবার ঢুকছে, লোক ঢুকছে, আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড বানিয়ে এখনো ওইভাবেই তারা, হ্যাঁ ফুললি ওপেন। একটা আমরা দৃশ্য দেখেছি, জানি না এআই জেনারেটেড কিনা, স্পেনে হুড়ুর করে ওই ভাইরাল হয়েছিল ভিডিও। এআই হতে পারে, কারণ জানো তো একটুখানি ঝাপসা আছে, ওরা স্প্যানিশ ব্যাটারে ঢুকে পড়বো তো মিলিটারি নামিয়ে দেবে। এনিওয়ে দ্যাট মে বি ট্রু। খবরটা এসেছিল যে সেই জায়গায় কেন ভারতবর্ষ আটকাতে পারছে না বা প্রতিরোধ, এগুলো তো ভারতবর্ষে দেখতে পাচ্ছ কাসাব 5টা না 6টা ছেলে এসে পুরো একদম ফুললি লোডেড বম্বের ওইখানে নৌকো টোপর চেঞ্জ করে এদিক ওদিক করে ঢুকে কি করে দিয়ে গেল আমাদের বম্বে তাজটাকে। তারপরেও সে প্রোটেকশন পেল। তা আমাদের অনেক দিকে মানে থ্রেশহোল্ড খুব লো। আর সবচেয়ে বড় কথা কি জানো, মানে যেহেতু ভোটে জিতে গিয়ে যারা যাচ্ছে, আমি ডাইরেক্ট সমালোচনা করছি, জানি না আমি কালকে কোনো চিঠি পাবো কিনা, আমি তো কারণ নাম নিচ্ছি না, আমি জেনারেল থ্রেশহোল্ড আছে না, অপমানের থ্রেশহোল্ডটা খুব লো। মানে কি দিতে নাবি ওকে, মানে গোবর গায়ে ছুঁড়ে মারলেও ওকে, হ্যাঁ আঘাত করলে হয়তো সে বলবে আঘাত কেন করলে। আমার থ্রেশহোল্ড খুব হাই। আমি যদি একটা সমালোচনা পাই না, আমি বিদেশে কাজ করেছি এতদিন, আমি খুব ক্রিটিক্যাল কেয়ার কাজ করি, অনেক ক্রিটিক্যাল, পেশেন্টের প্রাণ নিয়ে যাচ্ছে, অ্যানাস্থেশিয়া ভেরি 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 সেনসিটিভ। আমি মেটারনিটি অ্যানাস্থেশিয়া আমার স্পেশালিটি ছিল, মেটারনিটি ইজ ভেরি স্পেশাল।
মেটার্নিটি ইজ সো ভেরি স্পেশাল যে না গেলে বুঝতে পারবেন যে কতগুলো গেট টপকে একটা মেটার্নিটি ডেলিভারি হচ্ছে হসপিটালে। তো সেই স্পেশালে আমার বহু ঝামেলা পোয়াতে হয়েছে, কাজ করলে সবাই সব বন্ধুদেরই পোয়াতে হয়। যেহেতু আমার প্রোফাইল খুব হাই, সেটা নিয়ে খুব হাই প্রোফাইল ঝামেলা হয়েছে, ডিফেন্ড করতে জান বেরিয়ে গেছে। লাস্টে আমি কিছুই করিনি, তাও আমি স্পন্টেনিয়াসলি বলেছি, এটা শেখানো না, কোনো লয়ার আমায় শেখায়নি। আমি বলেছিলাম যখন প্যানেলকে আমি জবাবদিহি করছি, what is your opinion on this? I take full responsibility because at least one person has dared to point a finger towards me and I take it very seriously. I have already addressed and I will address. চুপ, প্যানেলকে ওপর কথা বলি, আমি ডিফেন্ড করি। তুমি আজকে যদি আমাকে একটা সমালোচনা করো, আমার থ্রেশহোল্ড খুব লো। আমি আজকে আমার যদি গানে একটা সুর না লাগে, তুমি আমার ইউটিউবে যাও, ইউটিউবে পার্সোনাল চ্যানেল আছে, আমি জানি না তুমি দেখেছো, চ্যানেলে গেলে তুমি গানগুলো শোনো। বহু সময় আমি একটা জিনিস রিপিট করছি, আমি কানে হাত দিই, তুমি ভাবছো এমনি আমি কান চুরি করছি, না না না, কানে হাত দিচ্ছি, আমার ভুলে গেছে। একটা কথা বলবো, একটা কাকুর কাছে শিখেছি, হাইয়েস্ট লেভেল অফ ট্রেনিং। উনি একদম কান এরকম ধরে নিতেন, একটা কথা ভুলেছে, একটা জিনিস ওনার পছন্দ মতো হয়নি, ইনি এইটা, তার মানে কি মান্নাতে ভুল করেছেন, হি ইজ রিকগনাইজিং দ্যাট। বুঝলেন, লতার মতো তো গাইতে পারবো না, এরকম হচ্ছে লতার মতো, লতাবাইয়ের মতো, লতাবাই বলতেন, লতাবাই ওখানে বলে মারাঠি, লতাবাইয়ের মতো গায়। মোহাম্মদ রফি মিয়ার মতো গান গাইতেই পারবো না, কানে হাত, এটা কানে হাত মানে কি কান চুল করছে না, এটা নয়। ওই লেভেল অফ ট্রেনিং আমার আছে। আমি সঙ্গে সঙ্গে কিন্তু যারা তার মানে প্যানেল তো কান ধরাটা বুঝবে না, আমি বলেছি মাই রেসপন্সিবিলিটি। আমি যখন রেসপন্সিবিলিটি নিয়েছি, কেউ কোনো কথা বলতে পারে, এবং সেগুলো সব সিরিয়াস ঝামেলা আমাকে পোয়াতে হয়েছে, এবং আমি বেরিয়ে এসেছি ওটা শিখেছি কি অ্যাড্রেস দ্য সিচুয়েশন। থ্রেশহোল্ডটাকে হাই রাখতে হবে, যাতে তুমি তলায় রাখলেও যা হয়েছে সে মরে গেলে প্রশ্নটা জুতোর মালা থেকে শুরু করে ডিপ থেরাপি সবটাই হয়ে যায়। ওই দেশে পেশেন্ট মারা গেলে মারাত্মক, তখন আমি রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে, ফাইন হবে, সাসপেন্ডেড হবে, ওই সব যাবে কেন? থ্রেশহোল্ডটা হাই রাখো, কিছু যায় আসে না। যারা পাওয়ারফুল তারা 5 বছরের জন্য তো অ্যাটলিস্ট সিকিউর, তারপরে তারা ডিম খেলো না জুতো খেলো, কিছু যায় আসে না, লজ্জা পর্যন্ত নেই। আবার এদিক ওদিক গিয়ে ট্রাই করছে যে সব মিটে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে, ভাই বাড়িতে বসে কৃষ্ণ নাম করি না, হরে কৃষ্ণ, সেই শান্তিটা দেয়নি। আল্লাহ জেহাদি কোথা থেকে পয়দা হয়েছিল ভগবান জানে, আজকে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, ভাই ওরা পালানোর চেষ্টা করছে, 100টা অভিযোগ ওর হাঁটা দেখেছো, কিছু যায় আসে না। লোকে চোর বলছে, ডিম মেরে উঠছে, জুতো ছুঁড়ে উঠছে, আরামসে ঘুরে বেড়াচ্ছে। সেরকম আমার দেশের জুডিশিয়ারি অমিত শাহকে বলেছিল টানিয়ে রেখে দেবো, ডিজে বাজাবো, অমিত শাহ জিতো ওকে টেনে নিয়ে গিয়ে সেঁকে দিতে পারেনি। দ্যাট ইজ আওয়ার ফল্ট, দ্যাটস হোয়াই ইউ গেট দ্য জিতো। এক্স্যাক্টলি। অসংখ্য ধন্যবাদ রজত স্যার, আপনি এত ব্যস্ততার মধ্যে সময় দিলেন। অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ শুনছিলেন। বন্দে মাতরম।